This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজগঞ্জে সেই ভিডিওর কথা মনে রয়েছে? প্রশান্ত বর্মন, যাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না, অবশেষে গতকাল রাতে তার দেখা মিলেছে। তার দেখা কোথায় মিলেছে? নিউ টাউনে। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও প্রশান্ত বর্মন। বিলাসবহুল দামি গাড়ি নিয়ে নিউ টাউনের রাস্তায় একেবারে বেসামাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ। মত্ত অবস্থায় এক পথচারীকে ধাক্কার সূত্রে খবর, আটক করে ইকো পার্ক থানায় নিয়ে যাওয়া হয় গুণধর পলাতক ভিডিওকে। এই হচ্ছে প্রশান্ত বর্মন। সে ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে। এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা খুলে খুলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওটা সাইডে ছিলাম, আমরা রাস্তা ধরে আসতাম, একটু ঘুরতে পড়তে এসেছিলাম কেন, তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, ওদের ঠুকে দেয় আমাকে। ওই দাদার গাড়ি স্কুটির উপরে পড়েছিলাম। কেন ওই দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়, চলে যাচ্ছিল, গাড়ি থামেনি কেউ। হ্যাঁ। প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাদা খাতা জমা দিয়ে ভিডিও হন বলে এই অভিযোগ উঠেছিল। এই কীর্তিমানের বিরুদ্ধে এক সোনা ব্যবসায়ীকে খুনের একটা অভিযোগও তার বিরুদ্ধে উঠে আসে। এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে, সোমার কাছে চলে যাবো। সোমা, আজ দেখে কোর্টে পেশ করা হবে, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, তাকে ইকো পার্ক থানা থেকে এই মুহূর্তে বারাসাত কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যাচ্ছি, তার গাড়ির পেছনেই আমি রয়েছি এই মুহূর্তে। এবং গতকাল আমরা যেটা দেখলাম যে তাকে অ্যারেস্ট করেছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু সে পলাতক অবস্থায় ছিল। তার বিরুদ্ধে মূলত দুটো যে অভিযোগ রয়েছে, প্রথম অভিযোগ সাদা খাতা জমা দিয়ে সে ভিডিও হয়েছিল। দ্বিতীয় যে বড় অভিযোগ রয়েছে যে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছিল, ব্যবসায়ীকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্টে যখন মামলাটি যায়, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তাকে আত্মসমর্পণের কথা বলা হয়েছিল। তারপর থেকেই কিন্তু ফেরার ছিল এবং পুলিশও কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। পুলিশের চোখের সামনেই হয়তো সে ঘুরছিল, কিন্তু পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছিল না। গতকালের ঘটনা আমরা জানি, নিউ টাউনে সেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে একজন পথচারীকে ধাক্কা পারে। তারপরে আমরা দেখলাম শাকিল আহমেদ, সে ফেসবুক লাইভ করে এবং তার অনেক সহায়তায় পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং অবশেষে মত্ত অবস্থায় পুলিশের হাতে পাকড়াও হয় এই কীর্তিমান প্রশান্ত। বর্তমানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে এবং সেই আপডেটের দিকে নজর রাখো তুমি সোমা। আপাতত তোমাকে ধন্যবাদ। বলে দিলাম আমি পাবলিক, আমি এটা কিছুকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু টেস্ট করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। দেখুন, এটা হচ্ছে সেই ফেসবুক লাইভ গতকাল রাতে যেটা হয়েছিল, যেটা এই মুহূর্তে চর্চার বিষয়। এবং সেই লাইভ থেকে সন্ধান পাওয়া যায় প্রশান্ত বর্মন অপসারিত ভিডিও, বিতর্কিত ভিডিও এই মুহূর্তে যে নিউ টাউনে রয়েছেন। যিনি বলছিলেন যে আমি একজন পাবলিক, সত্যি সত্যি তিনি একজন আম নাগরিক। শাকিল আহমেদ এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন। শাকিল, গতকাল আপনি যখন ফেসবুক লাইভটা করলেন, তখন আমরা দেখছিলাম যে আপনি বলছিলেন যে এই তো সেই ভিডিও, এই কারণে অভিযুক্ত। মানে আপনি জানতেন, আপনাকে দেখে মনে হলো আপনি ওয়েল ইনফর্মড গোটা বিষয়টা সম্পর্কে। আমি যখন যাই, স্কুটি লাগানোর পরে প্রথমে আমি তো লাইভ শুরু করিনি, প্রথমে ভিডিও শুরু করেছিলাম। তখন ওই ভিডিওটা খুব জোরে আপনি ছুটে যান, মানে কোথায় ছিলেন? কোথায়? ওই তো আমি সিগন্যাল থেকে ওই 60-70 মিটার আগে, মানে আমি মেহকি পাঞ্জাবের সামনে কি করছিলেন? স্কুটিতে আমি বসেছিলাম। আপনি বসেছিলেন সিঙ্গেল স্ট্যান্ড করে স্কুটিতে বসেছিলাম, হাতে মোবাইল ছিল, আমি মোবাইলে নিউজ ফিড স্ক্রল করছিলাম। আচ্ছা, তারপরে যখন ধাক্কা খেয়ে ছেলেটা, ওই ভাইটা যখন আমার গাড়ির উপরে যখন পড়ে, তখন অনেকটা গাড়িটা কাত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর পাশে যে ওই ভাইটার পাশে যে একটা দাদা ছিল, ওই ভাইটারই সাথে ও কাজ করে আর কি, ও বলে দাদা ধরো। আচ্ছা, আমি তখন ছুটে চলে যাই। আর ছুটে গিয়ে যখন সিগন্যাল যখন রেড হয়ে যায়, তখন আর গাড়ি কিন্তু যেতে পারে না। সিগন্যাল গ্রিন ছিল বলে
মানে খুব জোরে- কোথায় যেখানে ধাক্কা মেরেছে সেখান থেকে সিগন্যালের দূরত্ব Signal কতটা? distance খুব জোর 70 মিটার 70 মিটার। 70 মিটার। আপনি গিয়ে তারপরে সিগন্যালের আমি- সামনে আপনার হ্যাঁ, স্কুটিটা রেখে দিলেন। হ্যাঁ, তখন কিন্তু রেড সিগন্যাল হয়ে গেছে, ও আর পেরোতে পারেনি। আচ্ছা, তারপরে? আর আমি রেড সিগন্যাল হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে থার গাড়িটা, হ্যাঁ। আর আমি থার গাড়ির সামনে স্কুটি লাগিয়ে দিয়েছি। তারপরে তারপর যে ভিডিও প্রথম করেছিলাম তখন লাইভ ছিল না সেটা, তখন আমার নিজস্বটা অন ভিডিও করছিলাম, আমি মানে তুলে ধরছিলাম যে এরকম একটা ঘটনা হলো। কিন্তু যখন বুঝতে পারি, যখন ওই একটু ভিডিও করা দেয় 15-20 সেকেন্ডের মাথায় যখন বুঝে যাই প্রশান্ত বর্মন, তখন আমি ভিডিওটাকে মানে স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে আমি লাইভে আসি আমি। আচ্ছা। আর আমার মনে হয়েছিল যে লাইভ করা দরকার, বাংলার মানুষ দেখুক, ওই জন্য আমি লাইভ করেছিলাম। এবং লাইভে আপনারা তো দেখেছেন যে আমি লাইভে যতক্ষণ লাইভ হয়েছে ততক্ষণ লাইভে আমি কি বলেছি বা উনি কি বলেছেন সবাই দেখেছেন। বেশ, আপনি সঙ্গে থাকুন। আমরা ফেসবুক লাইভটাও দেখেছি, কিন্তু শাকিল আহমেদ যেটা বলছেন যে ফেসবুক লাইভের আগে উনি একটা ভিডিও করেছিলেন, ফেসবুক লাইভের পরেও উনি একটা ভিডিও করেছিলেন, একের পর এক ফেসবুক কুকুর। লাইভের পরে যখন ভিডিওটা করেছিলাম আমার মোবাইলে চার্জ ছিল না, তখন আমার একটা বন্ধু পৌঁছে গেছিল, তার ফোনের সহযোগিতায় আমি একটা ভিডিও বানিয়েছি। বেশ, সঙ্গে থাকুন, ভিডিওটা আসবো। ওকে। ফুদান আগে ফুদান। হ্যালো, এই দাঁড়িয়ে আসো তো, দাঁড়িয়ে আসো না, এই সাচিদে আসো। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আপনি অ্যালকোহল ফুটাবেন, আপনি অ্যালকোহলের ইয়েটা বলুন, ফুটা দেন আপনি। অ্যালকোহল ফোন দিচ্ছে না, ফুটা দিন। আমি কেন ফুট এই ফুটা দেবেন? আরে না, আপনি ফুটা দেন, ফুট দেবেন না বলছে। ফুট দেবেন না কেন আপনি ফুট দেবেন না কেন? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু উনি টেস্ট করতে দিবেন না। আপনারা যে ভিডিওটা দেখলেন এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ ভিডিও দেখালাম আপনাদেরকে, এইটা কিন্তু শাকিল আহমেদ যে ফেসবুক লাইভ করেছিলেন তার মধ্যে ছিল না। শাকিল আহমেদ প্রথমে একটা ভিডিও করেছিলেন, তারপরে ফেসবুক লাইভ, এবং তারপর আরেকটা ভিডিও করেন। এটা হচ্ছে সেই দ্বিতীয় ভিডিওটা, মানে ফেসবুক লাইভের পরের ভিডিওটা। হ্যাঁ, আমার বন্ধুর ফোনের সহযোগিতায় করেছি, তখন আমার মোবাইলে চার্জ ছিল না। আচ্ছা, বন্ধুর ফোনে এই ভিডিওটা ক্যাপচার করা হয়েছে অপেক্ষা করছিলাম সেই বন্ধু, এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন ভিডিও, ভেবে দেখুন, সরকারি আধিকারিক, তিনি যখন মদ্যপ অবস্থায় রয়েছেন, যখন তার ওই ব্রিথ অ্যানালাইজার টেস্ট করতে যাচ্ছেন, পুলিশ আধিকারিকরা রীতিমতন ধাক্কাধাক্কি করছেন, ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছেন, তাই তো? আমি বলেছিলাম তো আপনাকে বললাম যে একটা ভিডিও আছে, এই যে মানুষ দেখলে বুঝতে পারবে যে পুলিশকে কতটুকু ডিস্টার্ব করেছে। এই ভিডিও দেখলে মানুষ আজকে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিও দেখেনি কেউ, এবং আমি সবাইকে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখুন। এবার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি উনি কতটা অধ্যত্ত। আমার কথা ছেড়ে দিন, আমি একটা সাধারণ মানুষ, এবার কিন্তু ওনারা তো পুলিশ, ওনারা তো দায়িত্ববান, ওনারা তো আমাদের মানুষের পরিষেবা দেওয়ার জন্য ওনারা থাকেন। এবার ওনাদের সাথে কি ব্যবহারটা করছেন? এবার আপনাকে আমি সরাসরি একটা প্রশ্ন করি। একজন খুনে অভিযুক্ত ভিডিও, আরো একাধিক অভিযোগ রয়েছে, শূন্য পেয়ে চাকরি বাকরি এসব যাচ্ছি না, খুনে অভিযুক্ত একজন ভিডিও যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনি তাকে আটকালেন, ফেসবুক লাইভ করলেন, দুটো ভিডিও করলেন আগে পরে, পুলিশের বিরুদ্ধে হুমকি দিল, আপনার কোথাও মনে হয়নি যে, বা মনে হচ্ছে না যে আপনার প্রাণ সংশয় হয়ে যেতে পারে? আপনি কোনো আতঙ্কে নেই? আমার নিজের ব্যক্তিগতভাবে ভয় লাগছে না, আমি চলে গেলে চলে যাব, কিন্তু আমার পরিবারের জন্য আমার মনে হচ্ছে আমার নিরাপত্তা দরকার আছে। ওই জন্য আমি রাজ্যের প্রশাসন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটুকু ভরসা আছে। দিদির কাছে ভরসা নেই তো কি আছে, দাদা আছে, দাদার কাছে ভরসা পাবো, দাদা তো ভরসা দিয়েই তো এসেছে, ভরসাহীন হবে তো? আমরা ভরসা পাবো, আমরা নিরাপত্তা পাবো, আমি এই আশায় আছি, 100% আমি নিশ্চিত যে আমার নিরাপত্তা হবে। পিসিআর কে আরো একবার প্লিজ ছবিটা চালাতে বলি, ভিডিওটা চালাতে বলি। এই ভিডিওটা একমাত্র টিভি9 বাংলার কাছে রয়েছে। শাকিল আহমেদ এবং তার বন্ধু ওখানে ছিলেন, তারা ফেসবুক লাইভের আগে একটা ভিডিও করেছিলেন শাকিল আহমেদ, এবং ফেসবুক লাইভের পরে একটা ভিডিও, সেই ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে যখন ব্রিথ অ্যানালাইজার টেস্ট করতে যাচ্ছেন পুলিশ কর্মীরা, রীতিমতন ধাক্কাধাক্কি করা হচ্ছে। দেখুন একবার ঔদ্ধত্যটা দেখুন। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। অফিসারের কথা শুনছেন না কেন? আপনি সত্যের কথা বলছেন, আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন, আপনি যেটা বলছেন আপনি অ্যালকোহল ফুটাবেন, আপনি অ্যালকোহলের ইয়েটা বলুন, ফুটা দেন আপনি। অ্যালকোহল ফোন দিচ্ছে না, ফুটা দিন। আমি কেন ফুট এই ফুটা দেবেন? আরে না, আপনি ফুট দেবেন না বলছেন। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে খুনের মামলায় অভিযুক্ত একজন ভিডিও
কোন বিষয়ে একবার তুলে ধরি আপনাদের সামনে সেই ব্যাকগ্রাউন্ড। দত্তাবাদের বাসিন্দা স্বপন কামিল্লা স্বর্ণ ব্যবসায়ী, মনে থাকবে আপনাদের সেই ঘটনা। সেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে প্রথমে বাড়ি থেকে তুলে আনা হয় নিউ টাউনের ফ্ল্যাটে, সেখানে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনকি এই মারধরের সময় ভিডিও ফুটেজও তুলে রাখা হয়। স্বপন কামিল্লার দেহ খালের ধারে সৎকার করে দিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এই সাসপেন্ডেড ভিডিওর বিরুদ্ধে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই ভিডিও তো রীতিমতো গুণধর, মানে শুধুমাত্র সাদা খাতা জমা দেওয়াটা তো তুচ্ছ ব্যাপার, তারপর ভিডিও হওয়াটা তো তুচ্ছ ব্যাপার, এ তো খুনের দায়েও অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। একদমই দেখো, সালটা ছিল 2025 এবং 28শে অক্টোবর। তোমাকে বলছি সালটা ছিল 2025 এবং 28শে অক্টোবর। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানটা একটু দেখাবার চেষ্টা করি। এই সেই স্বপন কামিল্লার বাড়ি, এই সেই স্বপন কামিল্লার বাড়ি। তখন ঘড়ির কাঁটায় 34 মিনিট নাগাদ তোমাকে দেখাবো সিসিটিভি ফুটেজটা শুধুমাত্র TV9-এর হাতে। ঠিক এই জায়গা থেকে, ঠিক একটু দেখাবার চেষ্টা করি, ঠিক এই জায়গা থেকে দেহটিকে বার করা হচ্ছে। সেই পোস্টটা এখনো রয়েছে, এখনো তার বাড়িতে তার সঙ্গে যারা ছিল রাজু ঢালি, তুফান থাপা, গোবিন্দ সরকার, বিবেকানন্দ সরকার এবং সজল সরকার, ঠিক এই জায়গাটা গাড়িটা দাঁড়িয়েছিল। তারপরে দেহটিকে এইখান থেকে তুলে নিয়ে যায় এবং সেই সিসিটিভির যে ফুটেজটা আমরা দেখাচ্ছি, সেই সিসিটিভি কিন্তু সেই সিসিটিভি একটি দোকানের সিসিটিভি। সেই সিসিটিভিতে সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয় এবং ইতিমধ্যেই তুমি জানো যে 5 জনের নাম করা হলো। সেই 5 জন কিন্তু চার্জশিট রয়েছে, অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের তাদের চার্জশিটের নাম রয়েছে। শুধুমাত্র চার্জশিটের নাম নেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। এই সেই বাড়ি, একবার দেখাবার চেষ্টা করি বাড়ির ভেতরটা। এই সেই বাড়ি, এই বাড়ির একদম নিচতলায় তুমি দেখতে পাচ্ছ, সেই নিচতলার ঘরে কিন্তু স্বপন কামিল্লাকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ব্যাপক প্রহার করা হয়েছিল। শুধুমাত্র বেল্ট নয় এবং লাঠি দিয়ে, বাঁশ দিয়ে তাকে মারা হয়েছিল এবং তাকে সহযোগিতা করেছিল তার যে 5 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সেই 5 জন কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু রয়েছেন। দেখাবার একবার চেষ্টা করি, ইতিমধ্যেই তারা চার্জশিটের নাম রয়েছে, তারা জেলবন্দি অবস্থায় রয়েছে। শুধুমাত্র এই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, তিনি কোন বাহুবলে তিনি সেইখান থেকে ছাড়া পেলেন। অর্থাৎ অর্থাৎ এই খুনের মামলায়, অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় কিন্তু তিনজন আইও চেঞ্জ হয়েছে। প্রথম আইও যে ইনভেস্টিগেশন করেছিল, সেই ইনভেস্টিগেশনের এই গেট প্যাটার্ন, এই গেটের বাইরে কিন্তু স্বপন কামিল্লাকে দেখা গিয়েছিল দেহ তুলতে এবং তার পরবর্তী সময় কিন্তু তার নাম চার্জশিটে নেই। কোন অদৃশ্য ক্ষমতা বলে এবং চার্জশিটের নাম না থাকার কারণটা কি এবং তার যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ গতকাল নজর থাকবে সেদিকে। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মন ধরা পড়তেই খুলতে পারে তাহলে কি দুর্নীতির প্যান্ডোরাস বক্স। দীপের কাছে চলে যাবো। দীপ, দেখো একেবারেই তাই। এই প্রশান্ত বর্মন, একটু তার ব্যাকগ্রাউন্ডটা জানবো এই মুহূর্তে। WBCSI নিয়োগ দুর্নীতির চাবিকাঠি কিন্তু থাকতে পারে এই প্রশান্তর কাছে। রাজগঞ্জে প্রশান্তর আমলেই গাজলডোবায় লুট হয় বনভূমি, সেখানে ফুর্তির জন্য প্রচুর রিসর্ট তৈরি এবং সেই রিসর্ট থেকে বিপুল সম্পত্তির মালিক কিন্তু হন এই প্রশান্ত বর্মন, এমনটাই অভিযোগ। একেবারে শুরু থেকে এই প্রশান্ত বর্মনকে, তার দুর্নীতির নানা খবরকে ট্র্যাক করে আসছে শিলিগুড়ি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। আমি একেবারে সরাসরি এই মুহূর্তে প্রসেনজিতের সঙ্গে কথা বলে একবার জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, একবার এই গুণধর প্রশান্ত বর্মনের, যিনি বিডিও হলেও যাকে একাধিক জেলা শাসক কার্যত তোয়াজ করে চলতো, একাধিক থানা যাকে সমঝে চলতো, তার একটু ব্যাকগ্রাউন্ডে জানতে চাইবো। কিভাবে এত টাকার মালিক, কোন কোন দুর্নীতির প্যান্ডোরার বাক্স তার কাছে থাকতে পারে। দেখো দেব, যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি
ঠিক ওই যে এশিয়ান হাইওয়েতে গাড়ি আছে, অর্থাৎ এশিয়ান হাইওয়ে থেকে 30 থেকে 40 মিটার দূরে এই জমিটা, এই জমিটার ভ্যালুয়েশন 4 কোটি টাকা। এই জমিটি প্রশান্ত বর্মনের, আর এটা প্রশান্ত বর্মনের একাধিক বাড়ির মধ্যে অন্যতম বাড়ি, যাকে কেউ কেউ বলেন অট্টালিকা। বিদেশি কাচে মোড়া, মার্বেলে মোড়া, শীততাপ নিয়ন্ত্রিত গোটা এই বাড়ি, ভিতরে বিলাস এবং বৈভবের যাবতীয় সামগ্রী মজুদ। এই বাড়িতেও মাঝে মধ্যেই আসতেন এবং রাতে থাকতেন প্রশান্ত। কোন অদৃশ্য ক্ষমতা, কোন জাদু বলে, যেটা রঞ্জিত একটু আগে বলছিল, যে তিনি দেহ নিয়ে শুধু খুন করছেন তা নয়, তিনি দেহ লোপাট করছেন। সিসিটিভি ফুটেজ আছে। চার্জশিটে তার নামটা লেখার সাহস হয়নি তৃণমূল জমানায় তদন্তের পর। গতকাল শাকিল আহমেদ তাকে আটকান চিনতে পেরে, তারপর কিন্তু এই প্রশান্ত বর্মন বাংলার মানুষ জানতে পারেন যে তিনি ধরা পড়ে গিয়েছেন। এটা তার অন্যতম একটি অট্টালিকা। ঠিক এখান থেকে কিছুটা এগোলে আরও একটি বাড়ি আছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক জায়গায় একাধিক বাড়ি আছে। বারবার করে যে অভিযোগটা প্রশান্তের বিরুদ্ধে উঠছে, প্রথমত যে কথাটা তুমি বলছিলে, যে WBCS দুর্নীতি, সাদা খাতা জমা দিয়েই নাকি চাকরি পেয়েছিলেন প্রশান্ত, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি বলেছেন শানু বক্সির কথা। একইভাবে এক্ষেত্রেও কিন্তু সেই সাদা খাতার তত্ত্ব আবার সামনে এসছে। এই যে সাদা খাতার চক্র, তার চাবিকাঠি কিন্তু মিলতে পারে এই প্রশান্ত বর্মনকে জিজ্ঞাসাবাদ করলে। অর্থাৎ শুধু এই খুনের মামলা নয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে WBCS মামলার এই দুর্নীতির চাবিকাঠি মিলতে পারে। প্রশান্তের বিরুদ্ধে যখন বিজেপি বিরোধী দল ছিল, তারা অভিযোগ করেছিল উত্তরবঙ্গ জুড়ে গরু পাচার, উত্তরবঙ্গ জুড়ে সোনা পাচার, উত্তরবঙ্গ জুড়ে কয়লা পাচার, এই যাবতীয় নেটওয়ার্ক নাকি প্রশান্ত নিয়ন্ত্রণ করতে এলাকায়। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে, নজর রাখো। প্রশান্ত বর্মনের মতো এই কাজ যে সমস্ত ডিপার্টমেন্টে হয়েছে, এটা মানে অনস্বীকার্য। তার মধ্যে প্রশান্ত বর্মন, আমি জানি না মুখ্যমন্ত্রীর হাত মাথায় ছিল বলে উনি এরকমভাবে মানে এত দুর্নীতি করে বেরিয়েছেন। শুধু আপনারা মানে রেজাল্টের কথা বলছেন, WBCS-এর কথা বলছেন, যে একজন ক্রিমিনাল, যে একজন মানে সোনার ব্যবসায়ীকে খুন করলো, আপনারা জানেন, তারপরেও সে নীল বাতি জ্বালিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ালো। এই যে ভিডিও হয়ে এসেছিলেন, এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব, কারণ 19 পেয়ে পাশ করে সে কি করে ভিডিও হয়ে আসে, যার ন্যূনতম জ্ঞানটুকু থাকে না। আর প্রশান্ত বর্মন হচ্ছে, সত্যি কথা বলতে কি, এই নোংরামির নেতৃত্বে রয়ে গেছে। এখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে ওই জায়গায় যে বিরোধীদের কোনো কাজ করতে দেওয়া হবে না, কোনো বিরোধীকে এখানকার মিটিংয়ে ডাকা হবে না, এইরকম ধরনের ব্যবস্থা প্রশান্ত বর্মন করেছিল। একজন বিডিও, তার মাইনে কত হতে পারে, তার এত প্রপার্টি কোথা থেকে এলো? পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরেও এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন ভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। দেখুন, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে দেহ লোপাটের অভিযোগ। নতুন সরকার আজকে রাজ্যে ক্ষমতা এসেছে 20-22 দিন হলো। তার আগে 6 মাস 7 মাস ধরে প্রশান্ত বর্মনকে কেন পুলিশ খুঁজে পায়নি? নাকি পুলিশ তাকে ধরতে চায়নি? ভিন রাজ্যে তো নয়, তাকে এ রাজ্যেই দেখা গেল, নিউ টাউনে দেখা গেল, একেবারে কলকাতার পাশে, কলকাতা উপকণ্ঠে। তার হাতে ফোন ছিল, মোবাইল ফোন ট্র্যাক করে লোকেশন ট্র্যাক করতে পারতো না পুলিশ? একাধিক প্রশ্ন উঠছে। শাকিল আহমেদের কাছে আরো একবার যাবো, যে শাকিল আহমেদ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হিরো। যে শাকিল আহমেদ ফেসবুক লাইভ করাতে আমরা জানতে পারলাম, গোটা রাজ্যবাসী জানতে পারলো যে এই প্রশান্ত বর্মন কোথায় রয়েছে। শাকিল, এর আগে কি দেখেছিলেন প্রশান্ত বর্মনকে এই নিউ টাউন চত্বরে, নাকি কালকেই প্রথম? না না না, কালকেই প্রথম। কালকেই প্রথম? এর আগে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, খবরে দেখেছি, ওই দুর্নীতির পাতায় দেখেছি। যে গাড়িটা করে প্রশান্ত বর্মন যাচ্ছিল, সেই গাড়িতে একাই ছিলেন? একাই ছিলেন। গাড়িটা কি অবস্থায় ছিল? গাড়ির সামনের বনেটটা দেখলে মনে হবে যে গাড়িটা দীর্ঘদিন হয়তো পড়েছিল কোথাও, ধুলো একদম আস্তরণ পড়ে গেছে ধুলো। গাড়িতে কোনো সরকারি বোর্ড বা কোনো কিছু? না, গাড়িতে কোনো রকম কিছু বোর্ড বা কোনো নেমপ্লেট এরকম কিছু ছিল না। কিছুই ছিল না। গাড়িতে একজনই ছিল, আর বনেটে ধুলো, ব্যাস এইটুকু।
গাড়িতে একাই ছিল প্রশান্ত বর্মন। গাড়িটা ধুলো দেখলে মনে হতে পারে গাড়িটা হয়তো দীর্ঘদিন পরে ব্যবহার করা হচ্ছে। গাড়িতে কোনো রকম কোনো বোর্ড ছিল না, মত্ত অবস্থায় ছিল প্রশান্ত বর্মন। বাতাসে যেটা ঘুরে বেড়াচ্ছে নর্থ বেঙ্গলে সবাই জানে যে ও চাকরির আগেও নাকি কালেক্টিং এজেন্ট ছিল আগে রুলিং ডিসপেন্সেশনে। ও কয়লা মাফিয়ার সাথে যুক্ত বলছে, সমস্ত জায়গায় কয়লার ব্যবসাটা ও নিয়ন্ত্রণ করত। ও বালি মাফিয়ার সাথে যুক্ত, এটা গল্প বাতাসে ঘুরে বেড়ায় যে সমস্ত বালি মাফিয়াদেরও নিয়ন্ত্রণ করত এবং এখান থেকে টাকা পাচার হতো এবং টাকা পাচারের জন্য বিভিন্ন জায়গাতে ওর এই রুট ধরে বিভিন্ন জায়গায় ওর সেফ হাউস আছে। মাফিয়া তন্ত্র আমরা জানি, তন্ত্রর মধ্যে কিন্তু শুধু কিছু লোক উপরে নিয়ন্ত্রণ করে তা নয়, শিকড়টা অনেক গভীরে। এর মধ্যে পুলিশ থাকে, এর মধ্যে নেতারা থাকে, সব থাকে। তো আমাদের এই প্রেজেন্ট ডিসপেন্সেশন কাছে আমরা তাকিয়ে আছি যে ওনারা এই প্যান্ডোরার বক্সটা যে খুলে যাওয়ার সম্ভাবনা আছে সেটাকে ওনারা খুলে দেন। বিং এ পুলিশ রিটায়ার্ড পুলিশ পার্সোনাল আমি তো জানি এটা কীভাবে ট্র্যাকিংটা হয়, এটা আমি বিস্তৃত এখানে বলছি না। ওকে ট্র্যাক করা কি খুব বড় ব্যাপার ছিল? খুব উঁচু তলায় যোগাযোগগুলো যদি না থাকে তাহলে একটা সাধারণ খুনি তাকে পুলিশ ধরছে না, এলাকায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, যেখানে মামলা সেখানে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, গিয়ে পরিচয় দিয়ে ধমকি দিচ্ছে। তো এটা সম্ভবপর না, আমি বিশ্বাস করি। ওকে ভালো করে যদি জেরা করে আমার মনে হয় ওর যে WBCS পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে যে নম্বরে চাকরি পেয়েছে আসল মানে ভান্ডা কিন্তু খুলে যাবে। বিশাল দুর্নীতি আছে, তা না হলে ও কী করে এখানে বিডিও হয়ে এখানে চাকরি পেয়ে এলো ওই নম্বরে পড়ে ইয়ে করে। কেউ বলছে 0 নম্বর, কেউ বলছে 17 নম্বর। চাবিকাঠিটা ওর কাছে, চাবিকাঠি এর কাছে আছে, একে ভালো করে ধরলে কিন্তু বেরিয়ে যাবে। বিডিও অফিসে যখন ও বসতো মোবাইলটাকে অন করে সকলকে শুনিয়ে দিত CM এর সঙ্গে উনি কথা বলছেন, তখনকার CM এর সঙ্গে নাকি তিনি কথা বলেন। মানে এই ব্যাপারটা মানুষের কাছে চাউর করে দিয়েছিল আমি সরকারের সঙ্গে একসঙ্গে যুক্ত, সুতরাং আমাকে কিছু বলা যাবে না, আমাকে কিছু করা যাবে না। এখানে তৃণমূল কংগ্রেস দলটাকে নিয়ন্ত্রণ করতো ওই প্রশান্ত বর্মন। এখানে কিভাবে ডাবগ্রাম ফুলবাড়িতে জমির কারবার চলছে, কিভাবে এখান থেকে বালু কারবার চলছে সমস্ত জানতেন। তাকে বলা হয়েছিল কোনো রকম কোনো ইনিশিয়েটিভ তিনি নেননি, কারণ তিনি নেবেন কেন, তিনি তো ওর মধ্যে জড়িত। জালে গুণধর প্রশান্ত, আর প্রশান্ত ধরা পড়তে এক এক করে মুখ খুলতে শুরু করে দিয়েছেন ঠিকাদাররাও। তাদের কি অভিযোগ 40% কমিশন না দিলে নাকি বিল আটকে রাখতেন গুন্ডা প্রশান্ত বর্মন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর রয়েছেন, আমি নীলেশ্বরের কাছে চলবো। নীলেশ্বর, মূলত কি অভিযোগ উঠে আসছে? দেখো মধুকল্পিতা, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগগুলো উঠেছিল এবং এই যে দুর্নীতি, সেই দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে রাজগঞ্জ বিডিও অফিস। আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি এবং তার গ্রেপ্তারির খবর চাউর হতেই এখানে কিন্তু ঠিকাদাররা মুখ খুলেছে এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য, তারা আশঙ্কা করছে তাদের যে বিলগুলো বকেয়া ছিল সেই ফাইল, প্রচুর ফাইল, এই ফাইলগুলো এখান থেকে লোপাট হয়ে যেতে পারে। কারণ এই যে বিল, সেই বিল নাকি ইতিমধ্যে সব তুলে নেওয়া হয়েছে। টাকা এখানকার যে ওন ফান্ডের টাকা ছিল সেই টাকাও নাকি তুলে নিয়েছে এবং ফান্ড সম্পূর্ণ ড্রাই করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। এবং পাশাপাশি যেটা বক্তব্য ছিল অর্থাৎ জালে প্রশান্ত বর্মন, আর তখনই মুখ খুলছেন ঠিকাদাররা। কিভাবে ভয়ের পরিবেশ তৈরি করে রাখতো এই প্রশান্ত, সে বিষয়ে তারা জানাচ্ছেন, এক এক করে অভিযোগ করছেন। ধন্যবাদ তোমাকে। তখন ওকে সুপ্রিম কোর্ট যখন অর্ডারও দিছে যে ওকে অ্যারেস্ট করতে, ও সিলিন্ডার করার জন্য, তারপরে 2বার এসে ধমকি টমকি এখানে দিয়ে গেছে। কি করতো এখানে এসে? আসতো, উড়ে উঠতো, আমরা ভয় চলে পালাই যেতাম। কোনো ফাইল লোপাট করেছে কি? ফাইল আমাদের যেরকম আমরা জিজ্ঞেস করছিলাম, আমার 3টা ফাইল বলে পাচ্ছে না। আমরা জানতাম হয়তো আমাদের জয়েন্ট সাহেবের দায়িত্বে আছে, ও হয়তো দায়িত্ব তো উনি ছিলই, এখনো আছে, কিন্তু আমরা জানতাম ও নাই। কিন্তু এখন বোঝা যাচ্ছে ও এখনো বুঝে আছে। ওর নেম প্লেটটা থাকতোই না? হ্যাঁ, নেম ওই ঘরে তো সাহেব বসেই নেই, আমাদের জয়েন্ট সাহেব তো ওই ঘরে বসতোই না, ওই ঘর তো ওইভাবেই ছিল। শনিবার এসে বললো যে হচ্ছে এই তো কাল পরশুর মধ্যে আমি চলে আসছি, 3-4 তারিখের মধ্যে এসে আমি জয়েন করবো, এই করবো। ওর ওগুলা মানে কি বুঝেন না, একটা মানুষের ডোন পড়া গুন্ডা টাইপের লোক যা হয়। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অভিযুক্ত প্রশান্ত বর্মন গ্রেপ্তার হয়েছে। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। পিটিয়ে খুন করেছে, বেল্টে মেরেছে, আর জুতাতে, আর লাঠিতে, আর বহুত কলবর করে মেরেছে। ও
কোথায় মেরেছিল নিয়ে গিয়ে? তার বাড়িতে নিউ টাউনে বাড়িতে। কেন মেরেছিল, কেন, কি কারণ ছিল, কি বলছিল? কেন মেরেছিল? ও তার ঘরু কি সোনা চুরি হয়, কিন্তু আমার স্বামী ও সোনা নিয়ে নি কে নীলবাতি গাড়িରୁ ଆସିକି ଗୋଟେ ଲାଲ ବାତି ଗୋଟେ নীলবাতি କାରରୁ ଆସିକି ଜବରଦସ୍ତି ଦୋକାନରୁ ଉଠେଇ ନେଇକି ଯାଇକି ତାର ବାଡ଼ିতে মেরে ফেলেছে। সিসিটিভি ফুটেজ ସବୁ আছে।